ফ্যাসিবাদ মানেই হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি না। যে কোথাও গিয়েও যে কারোর জন্য শ্রদ্ধা জানানো, আপনি যদি দুইটা রাইট যদি একসাথে দিতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে ওই জুতাপেটা যারা করছে একটা ছবির উপরে তাদের জুতাপেটা করার অধিকার আছে, কিন্তু তারা তারা কি ধরনের, তাদের মূল্যবোধ কি সেটা লোকে বুঝবে, যে তাদের রুচি কি, তাদের মূল্যবোধ কি, এবং সেই লোকজন তাদেরকে সেভাবে জাজ করবে। কিন্তু একই সাথে আপনাকে ওই অধিকারটা দিতে হবে মানুষকে, যে তারা যাকে শ্রদ্ধা করে, যেই মতাদর্শের লোক, সেটাতে যেন তারা করতে পারে। কিন্তু আপনি সেটা করছেন না। আপনি বলছেন যে এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে বেশিরভাগ লোক ওখানে যাচ্ছে না, কারণ কেউ ব্যবস্থার মুখোমুখি হতে চায় না, সেজন্য তারা নিরাপদে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছে। তো সেটাকে কাউন্টার করার জন্য তারা এই জুতা পেটা করার আয়োজনটা করলো। এখন এখানে সবচেয়ে ভয় হচ্ছে যে বাংলাদেশে গত 1 বছরে যেটা হয়েছে, যে এরা যাদেরকে জুতা পেটা করবে ছবিতে, এদের কেউ প্রকাশ্যে যদি পায় এইসব লোকজনকে, তখন ফিজিক্যালি অ্যাটাক করতে পারে। কারণ এখানে কোনো নিরাপত্তা নেই, এখানে কোনো পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, বরঞ্চ পুলিশ উল্টা ওই যে রিকশালার কথা যেটা জয় মামুন বলছিল, উল্টা ওই পুলিশকে, ওই রিকশালাকে প্রোটেক্ট না করে, তাকে নিরাপত্তা না দিয়ে উল্টা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং জেলে ঢুকিয়েছে, এক রাতে হলেও জেলে ঢুকিয়েছে। তো এই অবস্থায় তো আপনার এক ধরনের মানে, যদিও শব্দটা শুনতে শুনতে আমার মানে বিতৃষ্ণা জন্মে গেছে, কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে যে সরকারের বাইরে, সরকারি বাহিনীর বাইরে একটা পেটোয়া বাহিনী থাকে। তারা কিন্তু ওই বিভিন্ন রঙের শার্ট পরতো, যে ইটালিতে কালো শার্ট পরতো, জার্মানিতে ব্রাউন শার্ট পরতো, ওদেরকে ব্রাউন শার্ট বলা হতো, এদেরকে ব্ল্যাক শার্ট বলা হতো, ফ্যাসিস্টদেরকে। এবং এদের কাজই ছিল সবাইকে টেরোরাইজ করা, ইহুদি পাড়ায় গিয়ে দোকানপাট ভাঙচুর করা, তারপরে যেসব সংবাদপত্রে তাদের বিরুদ্ধে লেখা হয় সেখানে গিয়ে হামলা করা। এবং এই পেটোয়া বাহিনীর একটা চরিত্র কিছু কিছু গ্রুপের মধ্যে বাংলাদেশে চলে এসছে, এবং যেটা কি প্রকৃত অর্থে ফ্যাসিবাদী চরিত্র। তো এইটা এখন বলাও তো ডিফিকাল্ট, কারণ সবাই তো মনে করে ফ্যাসিবাদ মানেই হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি না, সেটা একটা ওর ভিন্ন একটা আলোচনা, এখানে হবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই সবই হচ্ছে আপনি যেটা দিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন, যে ইতিহাস বিকৃতির সুনামি। তারা চাচ্ছে যে ইতিহাস তারা যেভাবে দেখছে ঠিক সেভাবেই ন্যারেটিভটা থাকতে হবে, এটার বাইরে গেলেই আপনি ওই আপনার ছবি করা হবে। এবং এই আজকে জুতা পেটা করা হচ্ছে ছবিটা, এবং এটা থেকে, এবং যখন এটা কেউ প্রতিবাদ করছে না, মানে সরকারের দিক থেকে, কর্তৃপক্ষের দিক থেকে কেউ প্রতিবাদ করছে না, তখনই তারা মনে করবে যে ওই লোকটাকে যদি আমি সামনে পাই তখন তাকে লাঠি পেটা করার একটা অনুমতি তার হয়ে গেছে। এভাবেই তো জিনিসটা হয়। মানে আতঙ্কিত হওয়ার কারণ তো ওইটাই, যে এরা এটা করছে কিন্তু কেউ বলছে না যে এটা কিন্তু মানে নিম্নরুচির মানে কাজ হচ্ছে। এখানে তোমাদের যে মূল্যবোধের প্রকাশ পাচ্ছে সেটা গণতান্ত্রিক মূল্যবোধ না, এটা বরঞ্চ এক ধরনের ফ্যাসিবাদী মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটছে। এটা তা কেউ তাদেরকে বলছে না, ইউনূস তো বলছে না, সরকারের কেউ বলছে না। ইউনূস তো এসব কথা বলতে পারতো, বলে সে নিজেকে মানে এই ধরনের রাজনীতির উপরে নিয়ে যেতে পারতো, কিন্তু তিনি সেটা করেননি, বরঞ্চ তিনি ওই রাজনীতির সাথেই আছেন। এবং এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের এই গত 1 বছরের ঘটনা বলেছি। তিনি যেটা করতে পারতেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, সেটা তিনি করেননি, কারণ তিনি ধরে নিয়েছেন যে এই ছাত্ররা তাকে নিয়োগ করেছে, ছাত্ররা তার নিয়োগ করতে, দেরফোর তারা যেটা চায় সেটাই করতে হবে, প্রশ্রয় দিয়ে যাবেন। এবং তারা যতই অন্যায় করুক না কেন তিনি নীরব থাকবেন, এবং নীরবতার মাধ্যমে তিনি প্রশ্রয় দিয়ে গেছেন। কিন্তু এখন তো তিনি ছাত্রদের কথা বলছেন না, এখন তিনি জনতার কথা বলছেন। ছাত্ররা আউট হয়ে গেছে, কারণ ওই ছাত্ররা আর ছাত্র নেই, তারা তো জনতার কাতারে চলে গেছে। মানে 1 বছরে কি তারা ম্যাচিউর হয়ে গেছে, জনতা হয়ে গেছে? হ্যাঁ, নাকি ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলছে দেখে এখন তাদের পক্ষ ত্যাগ করে জনতা বললে আপনি কোন জনতাকে বলছেন সেটা তো বোঝা যাবে না, রাইট? এখন হ্যাঁ, এনসিপি যারা গঠন করেছে, এবং এনসিপির বাইরেও অনেকে মনে করছে যে ইউনূস বিএনপির কাছে সারেন্ডার করেছে। লন্ডনে যে একজন এনসিপি নেতা বলছেন যে উনি লন্ডনে গিয়ে সিজদা করে এসছেন এখন। তো এইগুলো হচ্ছে এক ধরনের মানে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এখন ইউনূস সাহেব হয়তো বুঝতে পারছেন যে এদের সাথে বেশি দূর গেলে একটা বিপদের মুখে পড়বেন, এবং নির্বাচন করে তিনি সসম্মানে বের হতে পারবেন এখান থেকে। নির্বাচন যদি না দেন তখন বের হতে হবে, কিন্তু হয়তো সসম্মানে বের হতে পারবেন না।
এবং তার তো এখন সম্মানটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ তিনি দেখেছেন হাসিনাকে কিভাবে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি তো সেটা করতে চান না। কাজেই তিনি বিএনপির সাথে যোগসাজশ বলব, বিএনপির কথা অনুযায়ী নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি আয়োজন করতে পারেন, নির্বাচনটা যদি সুষ্ঠু এবং অবাধ হয়, আওয়ামী লীগকে ছাড়াই যদি হয়, তাও যদি সুষ্ঠু হয়, তাহলে তিনি সসম্মানে বেরোতে পারবেন। না, কিন্তু সাবির ভাই, এখানে আমার প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রথমত আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নেই যে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুই দলের কোনো একটা যদি নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তো সেখানে আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন, এবং সামনে যে বাস্তবতা আমি দেখতে পাচ্ছি তাতে এনসিপির কোনো ভোট নাই। বাংলাদেশের এমন কোনো 300 আসনের ভিতরে একটা আসনের নাম আপনি বলতে পারবেন না যেখানে তারা কেউ একজন তাদের কোনো প্রার্থী, যদি বিএনপি বা জামাত আসন ছেড়ে না দেয়, তাহলে তারা ভোট করে পাশ করতে আসতে পারবে, এরকম পঞ্চগড় থেকে বান্দরবান পর্যন্ত কোথাও নাই। তারপরেও তারা কাগজে বাঘ হিসেবে অনেক বড় পার্টি, রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু তারপরে তারা সেনাবাহিনীর প্রোটেকশন পায়, অমুক পায় তমুক পায়, যেটা অনেক বড় বড় দল কোনোদিন পায়নি, জীবনেও হয়তো পাবে না। তো সেই এনসিপি বলছে তারা নির্বাচনে যাবে না, মানে যদি এরকম তাদের চাহিদা মতো সংস্কার না হয়, যদি তাহার ফেব্রুয়ারির আগে বিচার না হয়, যদি ঐক্যমত্য কমিশনের সেই সনদ সবর না হয়, তারপরে এমনও হতে পারে যে জামাতও সেই রকম লাইনে কথা বলছে, এবং জামাত আর এনসিপির মধ্যে আদর্শগত নীতিগত ভাবে খুব একটা পার্থক্য আমি দেখতে পাই না। তো যদি আপনি একটা হাইপোথেটিক্যালি ধরে নেন যে জামাত এবং এনসিপি নির্বাচনে গেল না, আওয়ামী লীগ তো বাতিলই এই খাতার থেকে, তো তখন কি বিএনপি একা নির্বাচন করবে এবং সেটি কি কোনো পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নির্বাচন হবে? তখন ইউনূসের কি হবে? তখন এনসিপি আর জামাত যদি বয়কট করে, তাহলে তো আমরা আবার সেই বয়কটের রাজনীতিতে ফিরে গেলাম। তাহলে এই যে এত এত আয়োজন এক বছরে সবই তো ভেস্তে যাবে। সাবির ভাই, সবাই কিন্তু এই কথাটাই বলছে। ডক্টর ইউনূস তাদের প্রায়োরিটি তো নির্বাচন না, তাদের প্রায়োরিটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার এবং সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এখন সমস্যা হচ্ছে যে নির্বাচন যদি তারা প্রায়োরিটাইজ না করে এবং বিএনপি যদি ইনসিস্ট করে নির্বাচনের উপর, কিন্তু এটা যদি বয়কটের হুমকি দেয়, যার ফলে নির্বাচন একটা মানে নির্বাচনের মধ্যে পড়ে, তখন কিন্তু অন্য বিষয় চলে আসে যে এই সরকার ব্যর্থ, এই সরকারের পতন হবে, এবং এই সরকারের পতন হলে কি হবে, এবং ওর এই অন্তর্বর্তী সরকারের বদলে কোন ধরনের আরেকটা অন্তর্বর্তী সরকার আসবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা। অনেকেই বলছে যে রাষ্ট্রপতিকে পরিবর্তন করা হইতে পারে, নতুন একটা সরকার আসবে, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না, অনেক কথা কিন্তু এখন মানে বাতাসে ঘুরছে সাবির ভাই। এবং একটা জিনিস ঘুরছে যে এই আজকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি রিমুভ করা হচ্ছে মিশন থেকে, কালকে তাকে রিমুভ করা হবে বঙ্গভবন থেকে, এবং সেখানে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে তারপরে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি যাতে ইউনূস থাকেন, এবং ওই জুলাই সনদে আপনার রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে। কাজেই এই একটা চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে যে ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হয়ে যান, বিএনপি নির্বাচন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তাদের প্রধানমন্ত্রী হবে, কিন্তু আমাদের লোক বেশ কিছু ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট থাকবে। সো ওইটা হবে মানে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা রেসিপি, মানে বাংলাদেশের স্থিতিশীল হবে, মানে দ্বন্দ্ব লেগেই থাকবে। আপনার বদরুদ্দোজাকে হজম করতে পারেনি খালেদা জিয়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যাকে শেখ হাসিনা সেই সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে গিয়ে প্রেসিডেন্ট বানানোর জন্য আহ্বান জানান, তাকে শেষমেশ তার সাথে কিন্তু গন্ডগোল হয়ে গেল, আবু সাইদের সাথে শেখ মুজিবের গন্ডগোল হয়ে গেল। কাজেই প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর গন্ডগোল কিন্তু হয়, আর এখানে তো মানে একেবারে হওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে, আগে থেকেই তৈরি আছে ক্ষেত্র। তার মানে কি আমরা ভবিষ্যতে এরকম দেখতে পাচ্ছি যে ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বা ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, সেই নেতৃত্বে এনসিপি এক ধরনের ক্ষমতার ভাগাভাগি করছে বিএনপির সঙ্গে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে দেশ শাসন করবে, ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? হ্যাঁ, মানে ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তার মানেটা কি হবে? ইউনূসের রাজনৈতিক ক্ষমতার খুঁটিটা কোথায় থাকবে? তার তো কোনো দল নাই, তখন এনসিপি আবার তার নিয়োগকর্তারাই তার রাজনৈতিক শক্তির খুঁটি হয়ে দাঁড়াবে। কিন্তু সেই পথে গেলে
এটা শুধু বর্তমান না, ভবিষ্যতের জন্য প্রবলেম অবশ্যই ক্রিয়েট করবে, অবশ্যই ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে আমার ধরেন মনে হয় এটা নিয়ে এখনই এত কিছু কল্পনা না করাই ভালো। না না না, কল্পনা করার দরকার আছে মামুন ভাই, দরকার কেন? এই কারণে তাইলে আমি দেখতে পাচ্ছি জামাত হচ্ছে কি বিরোধী দল, এবং এখন যদি দেখি যে এখন এই মুহূর্তে 3টা স্টেক হোল্ডার আছে, রাইট? ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে এনসিপি, জামাত তো জামাতি, আর ইসলামিক দলগুলো, জামাতের নেতৃত্বে ধরেন ইসলামিক দলগুলো, আর হচ্ছে গিয়ে বিএনপি। না না, জামাত সব ইসলামিক দল জামাতের নেতৃত্বে আসবে না। আচ্ছা, আলাদা, তারা যাই হোক, চরমনাই আলাদা, কত রকম আছে আলাদা। ওকে, ইন দ্যাট কেস ধরেন জামাত এবং এনসিপি এখন যে তারা নির্বাচন চায় না, এটা কি এক ধরনের গেমের পার্ট কিনা, যে আমরা নির্বাচন চাই না কিন্তু তারপরে আমরা গেলাম? না না না, গেমের পার্ট কেন হবে? এটা তো একদম বাস্তব, কারণ তারা তো প্রকৃতপক্ষে জানে যে জামাত যত পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচনও যদি হয় ফেয়ার, তারপরে জামাত কি 10% ভোট পাবে বাংলাদেশে? পাবে না তো। আর এনসিপি তো 1% কি 0.01% ভোটও পাবে না। ভাই আমার মনে হয় এইটা একটা কনসেপ্ট যে তারা 10% ভোট পাবে না, কিন্তু মেকানিজম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো আমরা দেখেছি ভাই, যে আপনি এখন তাহলে তো আর ইলেকশন করার দরকার নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং করি আমরা। আমি তো ইলেকশনের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না। আমি বলছি যদি ইলেকশন হয়, ইঞ্জিনিয়ারিং করতে চাইলে এখন ইঞ্জিনিয়ারিং আমরা দেখছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং কিভাবে ধরা যায় সেই টেকনিকও তো আমরা জানি। এবং সেই রকম এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনি জামাতকে আপনি দেখাবেন যে সে 70% ভোট পেয়ে 230 আসন পেয়ে সংসদে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মানুষ এত চদু এখন আর নাই যেগুলো খাবে। ফলে ওই ইঞ্জিনিয়ারিং এর গল্প বলে লাভ নাই। ভোট এদিক ওদিক করা সেটা উড়িয়ে দিচ্ছেন। দেখুন, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে, এবং আমার ধারণা যেভাবে করে মেকানিজম ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি, তাতে করে জামাত ডাকসু জয় করবে, শিবির ডাকসু জয় করবে। সাবির ভাই, আপনার কি এখানে ভিন্ন মত আছে নাকি? তাইলে কেন ন্যাশনাল ইলেকশন আমরা ধরে নিচ্ছি যে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না? শিবির যদি ডাকসুতে ভিপি জিএস পদগুলো যেতেও, তার মানে এই না যে জামাত দেশে 30টা আসন পেয়ে যাবে, 300 মানে 150। কারণ আপনি দেখেন জাসদের যে ছাত্র সংগঠন, তারা কত পাওয়ারফুল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তারা পরপর যখন আবার ডাকসু নির্বাচন হতো, আখতারুজ্জামান, মান্না, এরা ভিপি জিএস ইলেক্টেড হতেন, কিন্তু জাসদ কি পারতো কোনো একটা আসন, নৌকা ছাড়া একটা আসন জিততে নির্বাচনে পারতো না। তো আমার মনে হয় যে শিবির একটা অবস্থান সৃষ্টি করেছে, তারা ছাত্রলীগের ভিতরে গিয়ে ছাত্রলীগের ছদ্মবেশে হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করেছে, এবং এই জুলাই আগস্ট আন্দোলনে তারা ওখান থেকে বেরিয়ে এসে একটা নেতৃত্বর মতো একটা স্থান তারা নিয়েছে। তো যার ফলে তারা ডাকসুতে একটা ভালো অবস্থান করতে পারে। যেরকম নুরুল হক নূর, তিনি 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভিপি হিসেবে নির্বাচিত হলেন, স্বতন্ত্র হয়েও, কোনো দল ছিল না তার।